বলেছে আমাকে বিয়ে করতে চায়। এই পর্বের শুরুতেই দেখা যায় ছুটি সাক্ষ্যকে বিশেষ অনুষ্ঠানের জন্য তৈরি হতে সাহায্য করছে। সে জিজ্ঞাসা করে যে তুমি কি ঐতিহ্যবাহী পোশাক পরতে জানো? সাক্ষ্য উত্তর দেয় যে খুব একটা না, তবে চেষ্টা করলে হয়ে যাবে। তখন ছুটি পরামর্শ দেয় যে তাহলে তুমি এই সাদা পাঞ্জাবিগুলো সুন্দর করে গায়ে দাও। পর মুহূর্তে ছুটি একটা সুন্দর রিং উপহার দেয় এবং বলে যে সবার সামনে দেওয়া অস্বস্তিকর লাগছিল, তাই এখানে একা দিয়ে দিলাম, এটা হাতে পড়ে নাও। এই উপহার দেখে সাক্ষ্য অবাক হয়ে বলে যে আন্টি, এত মূল্যবান জিনিস কেন দিলে? এর দাম তো বেশ চড়া মনে হচ্ছে। ছুটি তখন বোঝায় যে তুমি আমার জীবনে কতটা গুরুত্বপূর্ণ সেটা তুমি বোঝো না। তোমার এই বিশেষ দিনে আমি তোমাকে একটা ছোট উপহারও না দেব? ছোটবেলা থেকে তুমি আমার সাথে নেই, কিন্তু তুমি এই রিংয়ের চেয়ে অনেক বেশি মূল্যবান। উপরন্তু তোমার নতুন স্ত্রীর জন্যও একটা উপহার রাখা আছে। এই কথা বলে ছুটি চলে যেতে উদ্যত হয়, কিন্তু ফিরে তাকিয়ে জিজ্ঞাসা করে যে ঝিল তো বেঙ্গালুরু চলে গেছে, তাই না? সাক্ষ্য বলে যে যাওয়ার চেষ্টা করেছিল কিন্তু যেতে পারেনি। ছুটি তখন মন্তব্য করে যে তোমাদের বিচ্ছেদের সময় ঝিল তো কিছু চাইতে পারত, কিন্তু কোনো টাকা পয়সা দাবি করেনি। তার উপর সে একটা মিউজিক গ্রুপে ছিল, যেটা তার প্রিয় কাজ। আজ সেটাও ছেড়ে চলে যাচ্ছে। সাক্ষ্য তখন গোপনে বলে যে আন্টি, এটা কাউকে বলো না। ঝিল বেঙ্গালুরু যাওয়ার পথে ছিল, কিন্তু আমি তাকে ফিরিয়ে নিয়ে এসেছি। এই খবর শুনে ছুটি আনন্দিত হয় এবং জিজ্ঞাসা করে যে এরপর কি পরিকল্পনা। সাক্ষ্য বলে যে তাকে সুন্দর করে সাজিয়ে আমার বিবাহ অনুষ্ঠানে হাজির হতে বলেছি। আজ সে আমার বিয়েতে থাকবে। যদিও প্রথমে রাজি হচ্ছিল না, আমি অনেক অনুরোধ করে মানিয়েছি। ছুটি তখন চিন্তিত হয়ে বলে যে তুমি কি করছো এসব? মেয়েটাকে আর কত দুঃখ দেবে? তোমার বিয়েতে সে সেজে আসবে, কিন্তু সেটা কি সত্যিই সম্ভব? তার তো খুব খারাপ লাগবে, সেটা তুমি অনুভব করতে পারোনি? সাক্ষ্য উত্তর দেয় যে খারাপ লাগার তো কোনো কারণ নেই, সে তো মজা করবে আমার অনুষ্ঠানে। ছুটি তখন বোঝায় যে তুমি কি ভাবছো, সে এসে আনন্দ করবে? বাইরে থেকে যাই দেখাক, ভিতরে তার কতটা যন্ত্রণা হবে সেটা তুমি বুঝলে না। তোমাদের বিয়ে যাই হোক না কেন, সেই বাড়িতে কিছু সময় কাটিয়েছে। তোমরা স্বামী স্ত্রী হিসেবে স্বীকৃতি না পেলেও সেটাই বাস্তব। হয়তো আমার কথায় সবাই অবাক হবে, কিন্তু এটাই তো সত্য। সেই দৃষ্টিকোণ থেকে তার খারাপ লাগা স্বাভাবিক। সাক্ষ্য তখন বলে যে খারাপ লাগার মতো কোনো গভীর সম্পর্ক তো আমাদের মধ্যে ছিল না। অন্য প্রান্তে ঝিল তার বন্ধুদের সাথে মিলে খুব আকর্ষণীয়ভাবে সাজসজ্জা করে অনুষ্ঠানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। মধু জিজ্ঞাসা করে যে তুই কেন এত সুন্দর করে সাজতে রাজি হলি এই বিয়েতে? ডাক্তার সাহেব তো তোকে একটা শর্ত দিয়েছিলেন, সেটা কি আমাদের জানা? ঝিল ব্যাখ্যা করে যে আমি তো চলে যেতে চেয়েছিলাম, কিন্তু মাঝপথে তিনি আমাকে আটকে ফিরিয়ে নিয়ে এসেছেন। এমনকি বিয়ে করার প্রস্তাবও দিয়েছিলেন, কিন্তু আমি মানিনি। যা শেষ হয়ে গেছে তা তো আর ফিরবে না। তাছাড়া আমি কেন অন্য একটা মেয়ের জীবন নষ্ট করব? সে তো সাজগোজ করে বিয়ের জন্য অপেক্ষা করছে। বন্ধুরা তখন জানতে চায় যে তিনি যখন বিয়ের কথা বললেন, তুই না বললি কেন? ঝিল বলে যে আমার তো নিজস্ব সম্মান আছে, তোদের না থাকলেও আমার আছে। আমি কখনোই সেটা করতে পারবো না। তাই তিনি শর্ত দিয়েছেন যে আমাকে সেজে তার বিয়েতে যেতে হবে। আমাকে দেখেই নাকি তিনি বিয়ে করবেন। মধু তখন বলে যে তোকে দেখে বিয়ে করলে কি লাভ হবে? লোকটার মতলবটা আসলে কি বুঝি না। তবুও আমরা সবাই তো খুব চমৎকার লাগছে। ডাক্তার সাহেব নিজে আমাকে কল করে সবকিছু সাজানোর নির্দেশ দিয়েছিলেন। এমনকি দোকান থেকে সস্তায় শাড়ি কিনে ছবি পাঠিয়েছিলাম। পরে দোকানের লোকের সাথে কথা বলে এগুলো নিতে বলেন। আর তোর এই বেনারসি শাড়িটাও তিনি নিজে বেছে দিয়েছেন। এসব শুনে ঝিল বলে যে কিন্তু আমাকে কেন এতটা বধূর মতো লাগছে? একদম নতুন বউয়ের মতো সাজানো হয়েছে। তখন সে পার্লারের কর্মীকে জিজ্ঞাসা করে যে আপনি আমাকে কেন এমন কোণের মতো সাজালেন? দেখে তো একদম বধূর মতো মনে হচ্ছে। পার্লারের মেয়েটি ভিতরে ভিতরে ভাবে যে যিনি আমাকে পাঠিয়েছেন তিনি নিজেই কোণের মতো সাজানোর কথা বলেছিলেন। এমনকি আমাকে অনুষ্ঠানে আমন্ত্রণও বলেছেন। নিশ্চয়ই কিছু ঘটবে। এদিকে ঝিলের বন্ধু ঝিলকে বলে যে আজ যদি তোর সত্যিকারের বিয়ে হতো? ঝিল তখন বলে যে তোরা কেন বারবার একই জিনিস বলে যাচ্ছিস? আমি এই বিয়ে কোনোভাবেই করব না। তিনি শর্ত দিয়েছেন বলে আমি এসব পড়েছি, কিন্তু পরে সবকিছু তার নতুন স্ত্রীকে ফেরত দিয়ে দেব। দৃশ্য পাল্টে আবার সাক্ষ্য এবং ছুটির কাছে ফিরি। ছুটি বলে যে তুমি কেন এমন নির্মম আচরণ করলে? মেয়েটার তো যন্ত্রণা হতে পারে, সেটা তুমি অনুধাবন করনি। ছুটি আরো যোগ করে যে এখন বলে তো কোনো ফল নেই, তবে তুমি সাজগোজ করে রিংটা পরে নিচে এসো। সাক্ষ্য তখন বলে যে আগে তো তুমি আমার স্ত্রীর জন্য উপহার এনেছো, তাহলে একসাথে পরে নেব। এই কথা শুনে ছুটি বলে যে তুমি চৈতিকে খুবই ভালোবাসো, তাই না? সাক্ষ্য হেসে বলে যে ভালোবাসা তো আছেই,